শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা এখন করতে যাচ্ছি পরিসংখ্যান। পরিসংখ্যানের অঙ্ক তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে এবং এখান থেকে তোমাদেরকে আনসার দিতে হবে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই তোমরা এখান থেকে আনসার দেওয়ার চেষ্টা করো এবং এটা খুব সহজেই তোমরা করতে পারো, এটা আমি জানি। তো দেখো বন্ধুরা, আজকে এই ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে যারা একবারেই পারো না তারা কিছুটা হলেও পরীক্ষায় এই অঙ্কটি দিতে পারবে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, যে খুবই ভালো লাগবে। না পারার কিচ্ছু নেই এবং যারা একবারে কিছুই পারে না তারাও পারে, এই পরিসংখ্যানের উত্তর দিতে পারে। তো যাই হোক, দেখো এখানে প্রশ্নে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। এখানে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেখো পর্যায়ক্রমে দেওয়া আছে 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80। এখন এগুলো নিশ্চয়ই তোমরা বুঝো যে 51 থেকে 55 কেন। 51 থেকে 55 দেখো ডিফারেন্ট কত আছে, এখানে নিশ্চয়ই 5 আছে, তাই না? কিন্তু 51 থেকে তুমি 55 থেকে যদি 51 বিয়োগ করে দেখো 4 হয়। ঠিক আছে, এখানেই হচ্ছে পরিসংখ্যান। ঠিক আছে, তো এটার বিস্তারিত আলোচনা আছে, এখন আমরা সেটা করব না। আমরা পরীক্ষার যে বিষয়গুলো আছে সামনে, সেটার প্রস্তুতির জন্য আমাদের এই অঙ্কগুলো করা। দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি বীজগণিতের যে আনসারগুলো করা যায় ঠিক সেইভাবেই অঙ্কগুলো এখন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে বীজগণিত থেকে তোমরা বেশির আনসার করতে পারো এবং ত্রিকোণমিতি থেকে যাতে তোমরা ত্রিকোণমিতি এবং পরিমিতি আছে সেখান থেকেও যাতে তোমরা আনসার করতে পারো, সেভাবেই আমি আমার ভিডিওগুলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের পরিসংখ্যানের পালা। তো আলোচনার অনেক কিছু ছিল, হ্যাঁ, কিন্তু এখন আর তো সেই সময় নেই। এখানে দেখো ফ্রিকুয়েন্সি যেটাকে বলা হয় গণসংখ্যা, এখানে কত আছে 6, 51 থেকে 55। এখানে 6 বলতে 6 জন ছাত্র 51 থেকে 55 পেয়েছে। 56 থেকে 60, এখানে 10 জন ছাত্র পেয়েছে, এই গণিতে নম্বর পেয়েছে। এরপরে 61 থেকে 65, এই নাম্বারটা পেয়েছে 12 জন শিক্ষার্থী। ঠিক আছে, তোমরা এইগুলো কেন লেখে, গণসংখ্যাটা কেন এটা লেখে এটা বোঝানোর জন্য আমি এভাবে বলছি। আবার দেখো 66 থেকে 70 কতজন ছাত্র পেয়েছে? 9 জন ছাত্র পেয়েছে, তাই না? হ্যাঁ, 9 জন শিক্ষার্থী গণিতে নম্বর পেয়েছে 66 থেকে 70। 71 থেকে 75 পেয়েছে 8 জন ছাত্র। আস্তে আস্তে কমতে আছে, তাই না? ভালো ছাত্রের সংখ্যা কমছে। আচ্ছা, এরপরে দেখো যে 76 থেকে 80 এখানে পেয়েছে 5 জন ছাত্র। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত আমাদের? আমরা দেখেছি যে আমাদের টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 50 জন। এই দেখো এখানে উল্লেখ আছে, এখানে 50 জন। তুমি গণসংখ্যাকে যোগ দাও, দেখো তোমার এখানে টোটাল সবগুলো 50 হবে, যেহেতু আমাদের শিক্ষার্থীর সংখ্যা 50 জন। এখন তোমার দেখো বন্ধুরা, এখানে আমরা ক নম্বর উল্লেখ করেছি, আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ তিনটি করার চেষ্টা করব। কত বলছে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। বন্ধুরা, তাহলে আমরা যদি এটা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি কি লাগবে? মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। বন্ধুরা দেখো, মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণীর তোমাকে যে ছকটা, সেই ছকটা তৈরি করতে হবে। তো এটাকে শ্রেণীব্যাপ্তি ক্লাস ইন্টারভেল যেটাকে বলা হয় ইংরেজিতে, গণসংখ্যা এটা ফ্রিকোয়েন্সি, আর ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, তো এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে হয়, অর্থাৎ ক্রমানুযায়ী যে সংখ্যাটা সেটাই তোমাকে লিখতে হবে। অর্থাৎ সহজে ভাবে যদি আমরা বুঝি যে আমাদের মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ, আমরা কিভাবে এটা নির্ণয় করতে পারি? আমরা সাধারণত বলে থাকি কি জানো, যে গণসংখ্যার সবচেয়ে বেশি বার যেটা আছে সেটাই হচ্ছে মধ্য শ্রেণী, তাই না? এটাই তো বলে থাকি, মধ্যবিন্দু এরকম বলি না। না, আসলে এই কথাটি সঠিক নয়। ঠিক আছে, তার জন্য একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা দেখো মনে রাখার চেষ্টা করো, ওভাবে আমরা বলবো না। এখানে গণসংখ্যা কত আছে? 6, আমরা 6 লিখেছি। এখন ক্রমযোজিত গণসংখ্যা যেটা দেখো, এই 6 এর সাথে 10
আমরা যদি যোগ করি কত হয় 16 16। আবার এই দেখো এই 16-র সাথে 12 যদি আমরা যোগ করি 28 হয়। দেখছো ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে লিখতে হয়। আবার এই 28-এর সাথে যদি আমরা 9 যোগ করি 37 হয়। 37-এর সাথে পর্যায়ক্রমে 8 যোগ করলাম 45 এবং 45-এর সাথে 5 যোগ করলে 50। আশা করি আমরা বুঝতে পেরেছি। 50-এর চাইতে বেশি হওয়ার কোনোই সম্ভাবনা নাই। এটাই আমরা জানবো যে ক্রমযোজিত অর্থ ক্রম অনুযায়ী আমাদের 50 পর্যন্ত আসবে। দেখো খুব সহজ পন্থা। এখানেও যদি তুমি এই গণসংখ্যা এগুলো যদি যোগ করো, আমি আগেই বলেছি তোমরা 50 পাবে। এটা একটা সিস্টেম। তাহলে এখানে n হচ্ছে ছাত্র সংখ্যা 50, তাহলে n কে আমরা 2 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা কি মধ্যকটা পেয়ে যাব, তাই না? আমরা মধ্যকটা পেয়ে যাব। যেহেতু 50 50-এর অর্ধেক কত? নিশ্চিত 25 25। তাহলে এখানে দেখো, তাহলে আমরা 25তম পদ মধ্যক, যা এত শ্রেণীতে বিদ্যমান। কেন এত শ্রেণীতে বিদ্যমান? খুব সহজ। দেখো 25তম পদটা আমরা অবশ্যই এখানে পাবো। দেখো 25তম পদটা 16 থেকে 28 এর ভিতরেই পাবো। 28 থেকে 37 পর্যন্ত তো পাওয়া সম্ভব নয়, তাই না? কারণ 16 থেকে তুমি দেখো এখানে 16 থেকে 28, তাই না? অর্থাৎ এই 28 পর্যন্ত, অর্থাৎ 25তম পদটা আমি তাহলে এই ঘরেই পাবো। যেহেতু আমরা এখানে 16টা পদ আছে, 16তম পদ পর্যন্ত আছে, তাহলে 16তম পদের পর তুমি যদি 12টা যোগ করো হয় 28টি, তাই না? তাহলে নিশ্চয়ই এই ঘরেই তোমার 25তম পদটা আছে, রাইট? 25তম পদ মধ্যক, যা এই শ্রেণীতে বিদ্যমান। অবশ্যই 25তম পদ এখানেই আছে। যেহেতু 16 থেকে 28 এখানে আছে, তাহলে নিশ্চিত এই 61 থেকে 65-র মধ্যেই তোমার 25তম পদটা বিদ্যমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সেই জন্য এখানে লেখা হয়েছে যে 25তম পদ মধ্যক, যা 61 থেকে 65 শ্রেণীতে বিদ্যমান। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা যেটা পেলাম যে 61 থেকে 65, কোনটা? 61 থেকে 65, যার গণসংখ্যা হচ্ছে 12টি, অর্থাৎ 12 জন স্টুডেন্ট। ঠিক আছে? এখানে 16 জন স্টুডেন্ট, 6 10 16 16 জন স্টুডেন্ট। তাহলে 16 থেকে এই 28 পর্যন্ত আসছে, এখানেই তোমার 25তম পদ। তাহলে নিচ্ছে 25তম পদ এই শ্রেণীতে 61 থেকে 65-র ভিতরে। খুব সহজ হিসাব। আচ্ছা, এখন এই শ্রেণীতে বিদ্যমান, অবশ্যই এই শ্রেণীতে বিদ্যমান। তাহলে এখন এই শ্রেণী, এখানে বলছি কি তোমার প্রশ্নে, একটু লক্ষ্য করো, মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। বন্ধুরা, তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু, মধ্যক শ্রেণী কোনটা? 61 থেকে 65। তাহলে এর পরের শ্রেণী কোনটা? 66 থেকে 70, রাইট? এখন এটা যদি আমরা মধ্যবিন্দু নির্ণয় করতে যাই, তাহলে মধ্যবিন্দু আমরা কিভাবে নির্ণয় করি? যে দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো আমরা মধ্যবিন্দুটা পাই, তাই না? রাইট? অবশ্যই রাইট। তাহলে দেখো 60 + 70 আমরা যোগ করেছি। এর পরের শ্রেণী এটা, এই যে বলছি পরের শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে আমরা পরের শ্রেণীর মধ্যবিন্দু 60 থেকে 70, 60 + 70 / 2 136, আমরা ভাগ করেছি 68 পেয়েছি। তো এটাই আমাদের আনসার। খুবই সহজ, এবং তুমি এইভাবে যদি করতে পারো তুমি 2 মার্কস পেয়ে গেলে। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমরা এখন কি করলাম? খ কমপ্লিট করলাম। তাহলে এটাই আমাদের আনসার। আশা করি সম্পূর্ণ অঙ্কটাই ক নাম্বারে তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা করব শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখো খ। খ বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা গড় নির্ণয় করতে যাই, তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সারণীটা, সেটা তোমাকে জানতে হবে। তাহলে সেটা জানতে হলে তোমাকে অবশ্যই চার্ট তৈরি করতে হবে, এবং সেক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হয়। দেখো যে তোমরা কয়টি ঘর করবে। এখানে লক্ষ্য করো, এখানে তোমার শ্রেণী আছে কয়টা, কত থেকে কত? 1 2 3 4 5 6। তাহলে 6টা তো তোমার অবশ্যই লাগবে। এরপরে তুমি তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য কি কি তোমার লাগবে? তোমার একটা ক্লাস ইন্টারভেল লাগবে, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি, যারা ইংলিশ ভার্সনে রয়েছে সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ ক্লাস ইন্টারভেল, শ্রেণী মধ্য বিন্দু,
ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্থাৎ গণসংখ্যা, এটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন অর্থাৎ ধাপ বিচ্যুতি এফআই ইউআই। তাহলে 1 2 3 4 5, তাহলে তোমার কয়টা কলাম লাগবে? কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। আর তোমার সারির মতো যেটা, সেটাকে আমরা কি বলা হয়? সারণী, না? 1 2 3 4 5 6, 6টা। আর তোমার একটা তোমার গণসংখ্যা যে কতগুলো সেটা বের করার জন্য আরেকটা ঘর। আর হচ্ছে তোমার কি এফআই ইউআই, যেটা সামেশন এফআই ইউআই, সেটা বের করার জন্য একটা ঘর। যখন তুমি সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করবে তখন এভাবে তোমাকে একটা ছক টানতে হবে অর্থাৎ টেবিল আঁকতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে আমরা শ্রেণী ব্যাপ্তি নিয়েছি, শ্রেণীর মধ্যবিন্দু নিয়েছি, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই, এই কয়টাই আমাদের লাগে, আর কিছু লাগে না। এখন বন্ধুরা দেখো, এটা তো তোমরা এখান থেকে দেখে দেখে লিখবে 51 থেকে 55। আর শ্রেণীর মধ্যবিন্দু দেখো একইভাবে আমরা লিখেছি সবগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টাই আমরা এইভাবে লিখেছি। ঠিক আছে? এরপরে গণসংখ্যা যা আছে এখানে ঠিক তাই, 6 10 12, এটা মনে হয় আমরা ভুল লিখেছি, এটা 12 ছিল, সরি, 6 10, এটা 12 12। এরপরে দেখো 9 8 5, এটা দেখে দেখে লিখেছি। এখন দেখো এখানে যোগ করলে 15 হয়, 6 10 16 12 18 9 37 8 45 5 50। এখন শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করেছে সেটা দেখো। 51 আর 55 তুমি যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ দাও, 53। এটাও ঠিক একইভাবে 56 60, 2 দিয়ে ভাগ দাও, 58 পাবা। এরপরে 61 থেকে 65 ভাগ 61 প্লাস 65 ডিভাইডেড 2, 63 66 প্লাস 70 ডিভাইডেড 2, 68 71 প্লাস 75 ডিভাইডেড 2, 73 76 প্লাস 80 ডিভাইডেড 2, 78। গণসংখ্যা আমরা দেখে দেখে লিখেছি এই পাশে, এখানে যা আছে দেখো 6 6 10 10 12 12 9 9 8 8 5 5। আবার এলোমেলো করো না, 51 থেকে 55 কিন্তু এই যে 6, আবার এটার ঘাড়ে এটা গেছে, এটার ঘাড়ে এটা গেছে, এরকমটি হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বেশি কি ভুলই হবে। ঠিক আছে? এখন আমরা দেখো এখানে ধাপ বিচ্যুতি আমরা কিভাবে বের করেছি, ধাপ বিচ্যুতি। এখন ধাপ বিচ্যুতির জন্য তোমাকে এই যে আমরা এখানে ফর্মুলাটা লিখেছি, এখানে ধাপ বিচ্যুতি মানে হচ্ছে স্টেপ ডেভিয়েশন। ঠিক আছে? স্টেপ ডেভিয়েশন এক্স আই মাইনাস এ। এখন তোমার মনে মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার মাইনাস এ এটা মানে এ ইকুয়াল অর্থাৎ আমরা কি একে কি ধরেছি? আনুমানিক গড়। এ ইকুয়াল 63। আমরা কেন ধরেছি? আমরা ধরে নিই সবসময় যে কি গণসংখ্যার সর্বোচ্চ এখানে আছে, সেই জন্য অনুমিত গড় বা আনুমানিক গড় 63, এটা নাও হতে পারে। তুমি যদি আনুমানিক, যেহেতু কথাটা কি আনুমানিক বা অনুমিত গড়, অর্থাৎ অনুমান করে আমরা যেটা পাই সেটাই তো এ, তাই না? তাহলে আমরা যদি এটা ধরি, সমস্যা আছে? সমস্যা থাকার কথা না। যদি এটা ধরি, তুমি যে কোনোটা ধরতে পারো, তাতে কোনো সমস্যা নাই। তোমাকে যে এটাই ধরতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? তুমি যেমন ধরো এখানে আমরা কি পেয়েছি দেখো, এখানে একটু বোঝার আছে। তুমি যদি এমনটি লেখো যে এক্স আই মাইনাস এ, এখানে তুমি এক্স আইকে কি ধরেছো? এখানে 63, যেহেতু তোমার এখানে কত আছে? 63, শ্রেণীর মধ্যবিন্দুটা এক্স আই তাহলে এখানে 63, তুমি এখানে লিখেছো 63। আর এ ধরেছো কত? এ এখানে ধরেছো 63, 63 থেকে 63 চলে গেল 0। আর নিচে কি এইচ, এইচের মান কত আমরা জানি 5, তাই না? এখানে যদি আমরা 5টা বসিয়ে দিই 5,
এখানেও বসিয়ে দিলাম 5, তাহলে 0 হয়, তাই না? এখন আমার কথা হচ্ছে যে যেহেতু আমার এখানে আনুমানিক গড় a ইকুয়াল 63, আমি এই আনুমানিক গড়টা যে কোনো সংখ্যা ধরতে পারি। সেক্ষেত্রে আমার এটা রাইট হবে কিনা? অবশ্যই রাইট হবে। কিন্তু আমরা সচরাচর এই সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকে, সবচেয়ে বেশি ছাত্র সংখ্যা যে নাম্বারটা সবচেয়ে বেশি পায়, অর্থাৎ 12 জন ছাত্র কে 60 থেকে 65 পর্যন্ত সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, মানে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র 60 থেকে 65 পর্যন্ত নাম্বার পেয়েছিল। এটার অর্থ হচ্ছে এই। তো আমরা এটাকে না ধরে, যেহেতু আনুমানিক, আমার কথাটা হচ্ছে আনুমানিক গড়, তাহলে আমি যে এটাও তো ধরতে পারি যে আমি এটা ধরবো আনুমানিক, যেহেতু অনুমান নির্ভর। হ্যাঁ, ধরো তোমার মানে আমরা যুক্তি অনুযায়ী আমরা প্রমাণ করার চেষ্টা করছি যে যেহেতু কথাটা এরকম, তাহলে কেন আমরা সবচেয়ে বেশি যেটা সেটা ধরবো। এখন তুমি মনে করো 53, তোমার আনুমানিক গড়টা হচ্ছে 53, মনে করো প্রথমটাই ধরে নিলে তুমি a ইকুয়াল 53, তাহলে 63, তুমি 63, সরি, আনুমানিক গড় হচ্ছে তোমার কত, তুমি a ধরলে এটা, তাহলে x আই কি 63, সরি 53, 53 মাইনাস 53, আর এইচ হচ্ছে তোমার 0, তাহলে কত হয় এখানে দেখো 0, এইচ মানে 5 ইকুয়াল 0। তাহলে এটা কত হতো দেখো, স্টেপ ডেভিয়েশন, ধাপ বিচ্যুতি, এইখানে 0 না হয়ে এখানে 0 হতো। আমি কি বুঝাইতে পেরেছি? মনে হয় না, কারণ আমি নিজেই বুঝতে পারিনি, মনে হয় যে আমার কথাগুলো এলোমেলো হচ্ছে। বন্ধুরা আমি আবার বলছি, দেখো আমরা যে এটা তো আমরা বুঝতে পেরেছি, দেখে দেখে লিখেছি, আর শ্রেণীর মধ্যবিন্দু খুবই সহজ বের করা। ধাপ বিচ্যুতির এখানে আমাদের সমস্যা হয়েছে, তাই না? ধাপ বিচ্যুতি আমি কি বলেছি, আনুমানিক গড়টা হচ্ছে 63, আমি আনুমানিক গড় 63 ধরবো না, যদি না ধরি, যেহেতু অনুমান করা। আমি এই আনুমানিক গড়টা 53 ধরতে পারি, 58 ধরতে পারি, 63 ধরতে পারি, 68 ধরতে পারি, 73 ধরতে পারি, 78 ধরতে পারি, অর্থাৎ যে কোনো একটা আমি ধরে নিতে পারি। সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে তোমার অঙ্কটা রাইট হতে পারে এবং রেজাল্ট একই আসবে। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা এটা আমরা করি, এরপরে আমরা ওটা দেখবো না এখনই। আচ্ছা দেখো, যে আমরা এটা বুঝলাম, অঙ্কটা করি, আপাতত আমরা এইভাবে করতে অভ্যস্ত, এইভাবেই করি 63, এরপরে আমি এটা নিয়ে আলোচনা করি। এ তাহলে এখানে কত হয়েছে দেখো, এখানে 63 কে আমরা আনুমানিক গড় ধরেছি, আর এক্স আই তো অবশ্যই এখানেও 63, তাহলে আমরা এখানে 63 ধরেছি, এক্স আই 63 মাইনাস এ মাইনাস 63 ডিভাইডেড এইচ ইকুয়াল টু কে 5, রাইট? আমার এইচ ইকুয়াল টু কত হয়েছে 5। এখন তুমি দেখো 63 থেকে 63 বিয়োগ করেছো, কত থাকে তোমার 0, আর তোমার শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান 5, 51 থেকে 55 পর্যন্ত 5, ঠিক আছে 5। তাহলে আমরা এখানে দেখো, এখানে আমরা এটা মুছে ফেলি, যেহেতু এটা দিয়ে আমরা কাজ করছি না। তাহলে এখন তুমি এই যে এ ধরেছে মাঝখানে, এটা যে অনুমিত গড় বা আনুমানিক গড় 63, তাহলে মোট গণসংখ্যা তোমার হচ্ছে 50, রাইট? এখন তুমি এখানে তাহলে এটা 0 পেলাম আমরা, ধাপ বিচ্যুতি এটা 0। এখন আমরা মুখস্থ লিখি সাধারণত যে আমরা 0 থেকে উপরের দিকে যদি যাই, তাহলে সিরিয়ালি -1, -2, -3, -4, -5 নেগেটিভ, আর যখন আমরা নিচের দিকে আসবো তখন হচ্ছে পজিটিভ 1, 2, 3 এরকম। বন্ধুরা আসলে এটা আমাদের মুখস্থ বাক্য আমরা বলে থাকি। এইভাবে করলে তোমার দেখো প্রত্যেকটাই এরকম হয়। যেমন ধরো তুমি এইটা বের করবে, প্রথমটা তোমার এখানে কত হয়েছে -2, আমরা কি করে -2 পেলাম দেখো, এই দেখো এক্স আই, প্রথমটা এক্স আই কত 53 লিখলাম, 53 মাইনাস এ কত পেয়েছো, এ তুমি আনুমানিক গড়টা এ কত ধরেছো 63, ডিভাইডেড কত তোমার এইচ ইকুয়াল টু কত, শ্রেণী ব্যবধান 5। এখন দেখো এখানে তুমি আমরা যদি বিয়োগ করি 10
5। এখন ভাগ করো 2। দেখো এই যে প্রথমটা -2। এরপরে আমরা আবার যদি এটা সেকেন্ডটা বের করতে যাই, দেখো এখানে আমরা কত পাই। দেখো না, এখানে আমরা আমার সূত্র কি, xi - e ডিভাইডেড শ্রেণী ব্যবধান। এখন তুমি এটা সমান কত, সেকেন্ড কত আমরা পেয়েছি 58, লিখি 58 -63 কত হয় এখানে দেখি, -5 আর h = 5, ভাগ দাও -1। এটাও ঠিক তাই হবে। দেখো একটা করি, যে কোনো একটা, যেমন এখানে আমার x হচ্ছে কত, 68, লিখলাম এখানে 68, আর a তো আমার 63, তাই না, আমরা 63 ধরেছি। এখানে কত থাকে দেখো, কত 5, পজিটিভ 5 থাকে, তাই না। আর 68 থেকে 63 চলে গেল, এই যে 68 থেকে 63, 5 কে 5 দিয়ে ভাগ দিলে 1। দেখো এখানে আমরা এটার ক্ষেত্রে আমরা 1 পেয়েছি। একই এখানে আমরা 63 ধরবো, এখানে 63 - 73 - 63 10 থাকবে, 2 দিয়ে ভাগ দিলে 2। আবার এখানে তুমি 78 বিয়োগ 63 কত থাকে, 15। 15 কে তুমি যদি 5 দিয়ে ভাগ দাও 3 হয়। ক্লিয়ার, ইটস ভেরি ডিফারেন্ট। ওকে, এখন দেখো আমরা এইভাবে আমরা মানগুলো বের করতে পারি। এখন দেখো এখানে আমরা স্টেপ ডেভিয়েশন পাইলাম, ধাপ বিচ্যুতি। এখন FI/UI মানে কি, খুব সহজ, FI টা কি, গণসংখ্যা, আর ধাপ বিচ্যুতি, এই দুটার গুণফল হচ্ছে FI/UI। এখন তুমি প্রথমটা দেখো বন্ধুরা, এখানে FI হচ্ছে 6 মাল্টিপ্লাইং -2 কত হয়, -12। ক্লিয়ার। আবার তুমি FI কত পেয়েছো, 10 -1 প্লাস -10 দেখেছো, এখানে প্লাস এখানে মাইনাস। ক্লিয়ার। এখন এখানে তুমি কি পেয়েছো, যেটার সাথে তুমি যদি FI/UI গুণ করো তাহলে যেটাই হয়, একই কথা। 9 আর 1 গুণ করছো, 8 আর 2 গুণ করছো 16, 5 আর 3 গুণ করছো 15, ব্যাস হয়ে গেল। তো আমরা এখানে যোগ করেছি, দেখো যোগ করলে দেখো এখানে কি হয়, 18 হয়। কেন 18 হয় দেখো, -12 -10 -22, -20 থেকে প্লাস -22 সাথে আমি অ্যাড করব +9, কত হয় দেখো তো, -13, রাইট। এরপরে প্লাস, যে দরকার নেই, এরপরে +10, এই যে এখানে প্লাস কত, না এখানে 16, সরি কলমে কালি বেশি পড়েছে সেই জন্য বোঝা যায় না, 16। তাহলে এখানে দেখো -13 + 16 কত থাকে, 3। ক্লিয়ার। এরপরে +15 আশা করি বুঝতে পেরেছি, 18। ক্লিয়ার, মনে হয় ক্লিয়ার, আর বলার প্রয়োজন নেই মনে করি। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা কি লিখেছি, গড় x, এটাকে বার বলা হয়, ইকুয়াল এর মান আমরা কত পেয়েছি, অনুমিত গড় বা আনুমানিক গড় 63, লিখেছি 63, প্লাস সামেশন FI/UI ইকুয়াল কত পেয়েছি, 18। and দেখো n ইকুয়াল 15, আর শ্রেণী ব্যবধান হচ্ছে h, 5 10 কে 50 আমরা কাটাকাটি করেছি, এখানে 63 প্লাস। এখন দেখো তুমি 18 কে 10 দিয়ে যদি ভাগ দেই তাহলে 1.8 হবে। এখন যোগ করেছি, এটা খুব সহজ, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন আমার যে প্রশ্ন ছিল, বোঝার জন্য জাস্ট বলছি, তোমরা এইভাবেই করবে, তোমরা এইভাবেই করতে অভ্যস্ত, যে গণসংখ্যার সবচেয়ে সর্বাধিকবার যেটা আছে সেটাকে আমরা অনুমিত গড় বা আনুমানিক গড় ধরে থাকি। কিন্তু আমার কথা হচ্ছে না, আমরা
যেহেতু কথাটা হচ্ছে আনুমানিক গড়, আমরা যে কোনো একটি ধরলেই হবে। তাতে করে এখানে যা আছে তাই হবে, 18 হবে। এখানে যা আছে যোগ করলে তাই হবে। এখানে কোনো ব্যত্যয় ঘটবে না, অর্থাৎ কোনোই পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছ। যদি দেখতে চাও আমি দেখাতে পারি, কিন্তু একই রেজাল্ট হবে। রেজাল্ট হবে একই। তুমি যে কোনো একটাকে আনুমানিক গড় তুমি ধরে নিতে পারো। যেমন এখানে কিন্তু 18 হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এভাবেই তোমার আনসারটা করতে হবে নাম্বার খ। তো আমরা আশা করি খ খুব ভালো মতোই বুঝতে পেরেছি। যদি এইভাবে করতে পারো তুমি 4-এ 4 পেয়ে যাবে। ওকে, নেক্সট নাম্বার আমরা করব। এরপরে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ সলভ করার চেষ্টা করছি। দেখো এখানে বলা হয়েছে প্রশ্নে যে বিবরণ সমপত্রের অজীব রেখা অঙ্কন করো। ঠিক আছে? তো আমরা যদি অজীব রেখা নির্ণয় করতে যাই, অঙ্কন করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি লাগবে? ছক কাগজ লাগবে। হ্যাঁ, আর কি কি আমরা এখান থেকে নিতে পারি? আমরা যদি অজীব রেখাটা অঙ্কন করতে হয় তাহলে আমাকে এখান থেকে শ্রেণী ব্যাপ্তিটা নিতে হবে এবং গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, এই কয়টা নিলেই আমাদেরকে হয়ে যায়। তাহলে আমরা নিলাম শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। দেখো তোমরা বোর্ডে এটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে লেখা আছে। এর সাথে বেশি কিছু নেওয়ার প্রয়োজন নাই, অনেকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিয়ে থাকে, দরকার নেই ওটা। গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা নিলেই আমাদের অজীব রেখা অঙ্কন হয়ে যায়। ঠিক আছে? তো আমরা দেখো এখানে 51 থেকে 55 6, যা আছে তাই পূর্বের ন্যায়। 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80। আর গণসংখ্যা যে সিরিয়াল এখানে আছে দেখো 6, 10, 12, 9, 8, 5 সিরিয়ালি আমরা এখানে লিখেছি। আর ক্রমযোজিত গণসংখ্যা আমরা পূর্বের ন্যায় এখানেও ঠিক তাই বের করবো। দেখো 6, 6, 6 প্লাস 10, 16, 16 প্লাস 12, 28, 28 প্লাস 9, 37, 37 প্লাস 8, 45, 45 প্লাস 5, 50 হয়ে গেল। খুবই সহজ, এবং এটা তোমরা অবশ্যই পরীক্ষার সময় অবশ্যই তোমরা করতে পারবে, আমি আশা করি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা ছক কাগজটা কিভাবে অঙ্কন করব। দেখো ছক কাগজ অঙ্কন করা খুবই সহজ। তুমি এই দিকে তুমি শ্রেণী উচ্চসীমা নিবা, অর্থাৎ শ্রেণী উচ্চসীমা তুমি 50 থেকে নেওয়া শুরু করবা, যাতে করে 50, 55, 60, 65, 70, 75, 80। আর এখানে যদি মনে করে 61 থাকতো, এখানে যেমন 51 আছে, আমি এখানে 50 থেকে নিয়েছি। এখানে যদি 61 হতো তাহলে আমরা এখানে 60 নিতাম। এখানে যদি 41 হতো, এখানে আমরা 40 থেকে নিতাম। 40, 45, 50 এরকম ভাবে নিতাম। ঠিক আছে? তো খুবই সহজ, এইভাবেই তোমরা মনে রাখবে। এখন আমরা ছক কাগজ, তোমরা অবশ্যই একটা ছক কাগজ লাগবে। ছক কাগজ তো তোমরা জানোই, এটা বলার কিছু নেই। দেখো এখানে আমরা এখান থেকে এই মূলবিন্দু থেকে এই পর্যন্ত যে রো আছে, এটা বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ইউজ করেছি। এখানে 50, 55, 60, 65, 70, 75, 80। এটা ছক কাগজে তোমরা এটা করেছো আমি জানি। এখন তোমরা ক্লাস 9, 10 এর পরে এগুলো বুঝো, ক্লাস 8 থেকেই শুরু করেছে ছক কাগজ ব্যবহার। এখন দেখো এখানে এটা কি শ্রেণী উচ্চসীমা, তাহলে শ্রেণী উচ্চসীমা আমরা এই পাশে নিয়ে নিলাম x অক্ষ বরাবর। এখন y অক্ষ বরাবর আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিব। এখন ক্রমযোজিত গণসংখ্যা এখানে কত আছে? 6, তাই না? তাহলে আমরা 0 থেকে 10 ব্যবধান, তাহলে 10, এরপরে 20, এরপরে 30, এরপরে 40, এরপরে 50। এটা কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। আমরা এটা এখানে লিখেছি কিন্তু বোঝা যাচ্ছে না লেখার কারণে, দেখো আবার লিখে দিচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের y অক্ষ। ক্লিয়ার? এখন আমরা এই যে x অক্ষ বরাবর প্রতি ঘর আমরা 1 করে নিয়েছি, প্রতি বর্গ ঘরকে আমরা 1 করে এখানে নিয়েছি। 1 করে এখানে 5টা ঘর আছে, আর এদিকে আমরা 2 করে নিব। ঠিক আছে? প্রতি ঘরকে আমরা 2 করে নিব, তাহলে 5 × 10, আর এখানে 1 ঘর করে নিব। ঠিক আছে? এই জন্য এখানে আমরা লিখেছি। দেখো এখানে তোমরা ছক কাগজে অবশ্যই বুঝতে পারবে যে এখান থেকে এখানে 5 পর্যন্ত আছে, আর এখান থেকে এখানে 10, তাহলে 5 × 10, তাহলে 2 ঘর। ঠিক আছে? তাহলে এদিকে তুমি 5, আর এদিকে তুমি নিবা কত? 6। এদিকে ক্রমযোজিত গণসংখ্যা এখানে 6, তাহলে তোমরা এদিক থেকে তুমি গুণে ঘরে ঘরে যে প্রত্যেকটা গুনবে এভাবে। দেখো তোমার ওই ছক, এটা তো তোমার ওই
চক নেই, ঠিক আছে, অর্থাৎ গ্রাফ পেপার নেই, এটা আমি হাতে অঙ্কন করেছি। তোমরা যখন করবে তখন যে 1 ঘর সমান 2, তাহলে 2 4 6, এই যে 6, এখানে উপর দিকে তোমার 6 উঠেছে, ঠিক আছে। আবার এখানে কত 60, এখানে দেখো 56 থেকে 60, এখানে কত, এখানে হলো ক্রমযুক্ত গণের সংখ্যা 16, অর্থাৎ 16। তাহলে আমরা প্রায় 20-এর কাছাকাছি চলে যাব, তাই না? এখানে আমাদের 60, এটা তো ফিক্সড, এখানে 60, এদিকে আমি কত ঘর যাব, 1 2 3 4 5, এই যে 16-র কাছাকাছি, অর্থাৎ 8 দুগুণে 16, 8 ঘর চলে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? এইভাবে তোমরা প্রতিটি এইভাবেই তোমাকে নির্ণয় করতে হবে, খুব সহজ। এটা তোমরা পারো না জানি, কিন্তু লেখার স্টাইলটা একটু গন্ডগোল হয় তোমাদের ক্ষেত্রে, সেটা দেখো। এখানে আমরা খুব শর্টকাট ভাবে আমরা লেখার চেষ্টা করবো, আমরা মূল জিনিসটা আমরা বুঝাইতে পারলেই হলো। সব কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে 1 একক ধরি, অর্থাৎ আমরা এখানে প্রতি বর্গ ঘরকে আমরা 1 একক ধরেছি। তুমি যা ধরবা তাই, তুমি 3 একক ধরতে পারো, তুমি যা ধরবে ঠিক তাই লিখবে, যে 1 ঘর সমান 1 একক, ঠিক আছে। তুমি গ্রাফ পেপারে এখানে দেখতে পারবা 1 ঘর সমান 1 একক ধরে শ্রেণী উচ্চ সীমা, এটা আমরা শ্রেণী উচ্চ সীমা, শ্রেণী উচ্চ সীমাটা আমি আবার বলছি, এখানে 51 আছে, সেজন্য এখানে আমরা 50 থেকে নিয়েছি। এখানে যদি 41 থাকতো তাহলে আমরা এখানে 40 থেকে নিতাম, এখানে যদি 61 থাকতো তাহলে আমরা এখানে 60 থেকে নিতাম। ক্লিয়ার? আচ্ছা, উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘর 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা আমরা স্থাপন করি। তুমি 1 একক ধরতে পারো, তাতে কোনো বাধা নেই। এখানে যদি তুমি 1 একক দাও তাতেও কোনো সমস্যা নেই, তোমার গণনা করতে সুবিধা হবে, ঠিক আছে। 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা প্রতিস্থাপন করি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 1 একক, এখানে তুমি 1 একক নিতে পারো, নাও, কোনো সমস্যা নাই, তাও নিতে পারো। প্রতি ঘরকে 1 একক ধরলে তুমি, সমস্যা কি, তোমার ধরতে তো সমস্যা নাই। ক্রমযোজিত গণসংখ্যা প্রতিস্থাপন করি, তুমি এখানে প্রতিস্থাপন করবা, অতঃপর বিন্দুগুলোকে যোগ করবা। এখান থেকে এখানে আমরা যোগ করেছি, এখান থেকে এখানে, এইভাবে পর্যায়ক্রমে আমরা যোগ করতে করতে এই 50 পর্যন্ত চলে এসেছি। এখন দেখো, এভাবে অতঃপর বিন্দুগুলোকে যোগ করে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যার অজীব রেখা অঙ্কন করি। এরপর আমরা কি ঘরগুলোকে আমরা অতঃপর বিন্দুগুলোকে আমরা কি করলাম, যোগ করলাম, যোগ করে প্রদত্ত উপাত্তের সাথে মিল রেখে, যে ক্রমযোজিত গণসংখ্যার সাথে মিল রেখে অজীব রেখা আমরা অঙ্কন করি। ক্লিয়ার? এখন মূল বিন্দু থেকে, মূল বিন্দু কোনটা, এটা মূল বিন্দু ও, এখান থেকে এটা ফাঁকা আছে, এটা বোঝাতে আমরা এই যে 50 পর্যন্ত আছে, এখান থেকে এখানে 50 পর্যন্ত আছে, এইটা বোঝাতে আমরা এখানে 50 আমরা ধরে নিয়েছি, ঠিক আছে, বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। ব্যাস, হয়ে গেল, খুবই সহজ। আশা করি তোমরা অবশ্যই এখান থেকে একটা অঙ্ক দিতে পারবে, এবং তোমাদের পাস করার যে পদ্ধতি আমি সেটাই উপস্থাপন করার চেষ্টা করি। বীজগণিতের যে মান নির্ণয় এবং যে অঙ্কগুলো রয়েছে আমি তোমাদের প্রকাশ করার, তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে তোমরা খুব সহজেই পাস মার্কসটা নিতে পারো, ঠিক আছে। সেই জন্যই এভাবে আমার প্রয়াসটা আমি চালিয়ে যাচ্ছি, যে তোমরা এখান থেকে 10-এর আনসার করবে, তারপর ত্রিকোণমিতি থেকে দুটো থেকে যদি একটা দিতে পারো সেখানে 10, আবার একটা সমবায় দেওয়ার চেষ্টা করবে, আর হলো বীজগণিত থেকে 2টি অঙ্ক দেওয়ার চেষ্টা করবে। তাতে করে মোটামুটি তুমি পাস মার্কস আসার পরও তোমার ভালো একটা মার্কস আসতে পারে। আর যারা ভালো তারা অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকে আমার ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।